কি রে, তুই এই সময় অফিস ছেড়ে বাসে আসলি যে? কলিং বেল বাজার শব্দ হচ্ছিল এতক্ষণ। কলিং বেলের শব্দে মালিহা বেগম দরজা খুলে ওপাশ থেকে বড় ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে উক্ত প্রশ্নটা করেন। সামিরা আমানের স্ত্রী ততক্ষণে কি এসেছে দেখতে রান্নাঘর থেকে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে। আমান নিরস মুখে বাসায় ঢুকতে ঢুকতে বলে, আমার চাকরিটা চলে গেছে মা। কি বলছে এসব? তোমার চাকরি চলে গেছে মানে? অফিস থেকে মালিকের ব্যবসায় লস হয়েছে, সেজন্য কর্মী ছাঁটাই চলছিল। ছাঁটাইয়ের মাঝে আমিও পড়ে গেছি, সেজন্য জবটা চলে গেছে। তার মানে এখন তুই ঘরে বসে খাবি? সংসার চলবে কিভাবে এখন? আমি তো চাকরি অ্যাপ্লাই করবো মা, সে পর্যন্ত কি সংসারটা সামলাতে পারবে না? তোমার ছোটো ছেলে কি করে? সেও তো টিউশনই পড়ায় কতগুলো বাচ্চাকে। তার সব খরচ আমি দিয়ে এলাম এতকাল, তার সব টাকা তো জমিয়ে রাখো। মাত্র কয়েকটা দিন কি তোমার ছোটো ছেলের টাকা দিয়ে চলতে পারবে না? নাকি সব দায় শুধু আমারই? ওটা তোর ভাইয়ের জন্য জমানো টাকা আমান, ওর ভালো একটা ভার্সিটিতে মাস্টার্স করানোর জন্য জমানো টাকা, সেটা খরচ করতে বলছিস তুই? আমি তো বলছি না খরচ করো, চাকরি চলে যাওয়ায় কোথায় তুমি আমার মন খারাপের বিষয়টা দেখবে। তা না করে সংসার কীভাবে চলবে তা নিয়ে তোমার চিন্তা বেঁধে গেছে। কেমন মা তুমি? সন্তানের খারাপ সময়টা কাটবে কী করে? সেসব চিন্তা না করে সংসার কী করে চলবে সেই চিন্তায় মগ্ন হয়ে আছো। আমি তোর মা বলে চিন্তাটা করেছি আমান, কথাবার্তা মুখ সামলে বল। আমার মেজাজ খারাপ মা, আর আমার মেজাজটা খারাপ করো না। আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো তো। সামিরা ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে মা ছেলের কথা শুনেছিল। স্বামীর আদেশ পেতে সে চা বানাতে চলে গেল। আমান নিজের রুমে যাওয়ার পর মালিহা বেগম সোফায় বসে পড়েন, মাথায় হাত দিয়ে ভাবেন, আমার ছেলেটা সবে অনার্স শেষ করতেছে, এরও তো এত টাকাও ছিল না যে সব খরচ সামলাতে পারবে। একটু জমি রাখছিল ভালোভাবে পড়াশোনা শেষ করার জন্য, এরপর সুন্দর একটা ক্যারিয়ার হতো আমার ছেলের। বড়টার মতো এত ছোট পোস্টে জব করতে হতো না। এখন চাকরি খুঁজে বসে না জানি কতদিন বসে থাকে, ততদিন সংসার কীভাবে চলবে? জমানো টাকায় হাত দিতে বললে মাথাটা তো খারাপ করে ছাড়বে বড়টা। সারা জীবন বাবার মতো গর্ধব থেকে গেল বড় ছেলেটা, এখন নিজের জন্য অন্যের জীবনটা শেষ করতে বসাচ্ছে। সামিরা চা বানিয়ে রুমে যাওয়ার পথে শাশুড়ির মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে বলে, মা আপনার কি মাথা ব্যথা করছে? আমি চা বানিয়ে দিব আপনাকে। আমার মেয়েরা চটিও না, আমাকে চা দাও, আসছে দরদি ছেলের বউ। সামির কিছুটা ধাক্কা খায় শাশুড়ির এমন কথায়। সামিরের শাশুড়ি কখনো এভাবে কথা বলেনি, সব সময় মা ছাড়া ডেকে কথা বলতো না। সেখানে এভাবে বাজে ব্যবহার করার কারণে সে মনে আঘাত পায়। মনমরা হয়ে চা নিয়ে রুমে ঢুকে দেখে আমান বেড়ে পা নামিয়ে বসে আছে, হাঁটুর উপর হাত দিয়ে তাতে মাথা ভর দিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। সামিরা আমানের সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলে, তোমার চা। আমার মাথা তুলে তাকিয়ে চায়ের কাপটা নেয়। সামিরা আমানের পাশে বসে কাঁধে হাত দিয়ে বলে, তোমার চিন্তা হচ্ছে খুব, তাই না? সে একটু হচ্ছে, চাকরি কবে হয় তা ঠিক নেই, ততদিন চলবো কি করে? সংসারের এত খরচ, আজ অবধি টাকা জমিয়ে রাখার মতো সামর্থ্য হয়নি, জানি না কি করে চলবে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার বাবাকে বলবো কিছু একটা ব্যবস্থা করতে বা কিছু টাকা দিতে। মাসেরও শেষ দিক, সংসারের খরচের টাকাও তো ফুরোতে বসাচ্ছে। মাসের শুরুতে বেতন পেতে তুমি, চলবো কি করে? তুমি জানো না শ্বশুরবাড়ি থেকে কিছু আসুক এটা আমি পছন্দ করি না। হ্যাঁ জানি তো, তুমি রাগ করছো কেন? এমনি বলছি, ঋণ হিসেবে নিলে এরপরে জব হলে শোধ করে দিও। সে পরে ভাবা যাবে, অর্ধেক বেতন দিয়েছে, সেটা দিয়ে যতদিন চলা যায় চলবো। এর মধ্যে চাকরির অ্যাপ্লাই করব, দেখি কি হয়, আল্লাহ ভরসা। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। না চিন্তা করছি না, চিন্তা করে লাভ নেই। তুমি রান্না শেষ করেছো দুপুরের? না, ভাত হওয়া বাকি আছে। তুমি রেস্ট করো, আমি ভাত বসিয়ে আসি, গোসল করব। সামির উঠে চলে যায়। আমার চিন্তা করবে না মুখে বললেও চিন্তায় তার মাথা ঘুরপাক খাচ্ছে। কারণ এই যুগের চাকরি তো চাকরি না, সোনার হরিণ একেবারে। সারা দিন কেটে যায়। রাতের বেলা খাবার টেবিলে খেতে বসেছে মালিহা বেগম, আমানের ভাই রোমান। সামিরা দাঁড়িয়ে আছে সবাইকে সার্ভ করে দিয়ে। সবার খাওয়া শেষ হলে সে খেতে বসবে। আমান সামিরাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, দাঁড়িয়ে আছো কেন? খেতে বসো। কখন খাবে আবার? সবার খাওয়া তো শেষ হতে চলল। তোমরা খাওয়া শেষ করো, আমি খেয়ে নেব। বসো তো, সবার তো খাওয়ার শেষেরই পথে, আর কারো কিছু লাগলে সে নিয়ে নেবে, তোমার দাঁড়িয়ে থাকার কি দরকার? এত জোরাজোরি কি আছে? ও বলেছে তো পরে খেয়ে নেবে, তোর খাবারটা তুই খা না। মা এটা কেমন কথা তোমার? রোজ তো খেতে বসার আগে সামিরাকে পাশে বসিয়ে খেতে বসো, আজ ওকে সার্ভ করতে বলে নিজে বসে পড়েছো। ওকে বসতে বলছি আর এভাবে বলছো? আমার জব যাওয়ার সাথে সাথে ওর আদরটাও কি চলে গেল তোমাদের মন থেকে? আহ ভাইয়া, সারাদিন পরে বাসায় এসে একটু খেতে বসেছে, দয়া করে পরিবেশটা এরকম তর্কাতর্কি করে নষ্ট করো না, আমার ভালো লাগে না। তুই আমার ছোটো ভাইয়ের মতো কথা বলবি, এরকম আমার উপর রাগ দেখাবি না। কি শুরু করলে তোমরা? খেয়ে নাও না। আমি না খেয়ে তো আর থাকবো না, আমি খেয়ে নেবো বলছি তো। সামিরের কথার পর আমান কিছু বলতে মুখ খুলবে,
সামিরা চোখের ইশারায় থামিয়ে দেয়। মালিহা বেগম আর রোমানা খেয়ে উঠে যায়। এরপর সামিরা খেতে বসে। আমার খেয়ে রুমে যায়। সোফায় বসে সামিরার খাওয়া শেষ হওয়ার অপেক্ষা করছে। সে আর চোখে ডাইনিং টেবিলে চোখ দিয়ে নজর রাখছে, দেখতে চায় সামিরা আসলে খায় কিনা। মাসের শেষে চাল ডাল শর্ট পড়ে, কলিগদের থেকে ঋণ করে খরচ চালায় সে। যেটুকু বেতন দিয়ে চাকরি ছাঁটাই করেছে এখনও বাজার যাওয়া হয়নি। বাসা ভাড়া, মাসের বাজার, খরচ অনেক, সামলানো যায় না সামান্য বেতনে। ভাত হবে তো সবার। সামিরাকে তাদের সাথে বসতে না দেখে এটাই ভয় করছিল আমানের। সে যখন দেখল সামিরা পাতিল মুছে ভাত নিচ্ছে, সেটাও অল্পটুকু, তার ভয় সত্যি হয়। তবু কিছু বলে না। সকালে উঠে বাজার করতে হবে, এটাই চিন্তা করে সে উঠে রুমে চলে যায়। অস্বস্তিতে ফেলতে চায় না সামিরাকে। কেটে যায় মাঝখানে 2 মাসের মতো। আমার চাকরির অ্যাপ্লাই করেও চাকরি পাচ্ছিল না। একের পর এক জায়গায় ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, এরপরও চাকরি হচ্ছে না। বাসায় টিকে থাকা যায় না মা আর ভাইয়ের কথায়। 1.5 মাস হলো রোমান সংসার দেখছে। এতে সব স্বাধীনতা যেন ভাইয়ের টাকার কাছে বন্দি করতে হয়েছে। এমন ব্যবহার করে তার মা। উঠতে বসতে অপমান, বেকার বলে বলে। আর ভালো লাগে না আমাদের। সামিরের সাথেও দুর্ব্যবহার দিন দিন বেড়ে চলেছে ওনাদের। আমান আরও একটা ইন্টারভিউ দিয়ে বিধ্বস্ত মুখে বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজিয়ে এসব ভাবছিল। সামিরের দরজা খুলে দিয়ে আমাকে দেখে আশা নিয়ে জিজ্ঞাসা করে, আজ কোনো ভালো খবর হলো? আমার সামিরার সব আশা ভেঙে দিয়ে উত্তর দেয়, আজও সুযোগ হলো না। সব জায়গায় শিক্ষিতর সার্টিফিকেট আটকে আছে। মালিহা বেগম ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। আমানের কথা শুনে উনি ব্যঙ্গজোরে বললেন, কতবার বলেছি ভালো করে পড়াশোনা কর, আমার কথা না শুনে প্রেম করে বেরিয়েছ এই মেয়ের সাথে। বিয়ে করবে বলে পড়াশোনা ছেড়ে সেমন একটা জব খুঁজে নিয়ে বিয়ে করা বউ নিয়ে বাসায় এসে হাজির হয়েছিলে, এখন বোঝো মজা? সামিরা অবাক হয় শাশুড়ির এমন কথায়। এটা ঠিক, তারা রিলেশন করে বিয়ে করেছে। সামিরার বাবা সামিরা অনার্স শেষ বর্ষে উঠতেই অন্য জায়গায় বিয়ে দিতে ধরেছিল বলে আমান পড়া বাদ দিয়ে তাকে বিয়ে করে আনে। তখন হাসি মুখে তার শাশুড়ি সেটা মেনে নিয়েছিল। বিয়ের 3 বছরের মাথায় এসে শাশুড়ির এমন কথা শুনে সে বিস্ময় হতবাক। আমানও মায়ের এমন অচেনা রূপ মানতে পারে না। পাথরের মতো দাঁড়িয়ে ওরা দুজনেই মাকে দেখছিল। ছেলের খারাপ সময় কিভাবে একজন মা এভাবে বলতে পারে। রোমান আজ বাসাতেই ছিল। ড্রয়িং রুমের হইচই শুনে সে রুমের বাইরে আসে। ভাইকে অফিসের গেটআপে দেখে বলে, আজ কিছু করতে পারলে আর কতদিন আমার ঘাড়ে বসে খাবে? আমারও তো একটা ক্যারিয়ার আছে, তাই না? এভাবে পরিবারের খারাপ সময় হ্যান্ডেল করতে গেলে তো আমার পড়াশোনা বাদ দিয়ে রাস্তায় ভিক্ষে করতে হবে। মাত্র 1.5 মাস সংসার সামলাতে তোর এই অবস্থা, মুখেই কথা? রোমান তো ঠিকই বলেছে। আর বাবা মারা যাবার পর থেকে যে তোদেরকে আমি দেখছি সেটা কিছু না। তোমাদের দেখতে গিয়ে নিজের পরিবার নিয়েও আমি কোনো স্টেপ নেইনি। তোমাদের জন্য বিয়ের 3 বছরের ভেতরে সামিরাকে কত কথা শুনতে হচ্ছে। বাচ্চা হয় না, আমার সমস্যা নয়তো সামিরার সমস্যা, কত কথা। আর সে তোমরা এই কথা বলছো? তুমি বড় ভাই, তোমার দায়িত্ব আমাদের দেখা। আর তোর কোনো দায়িত্ব নেই বড় ভাইয়ের বিপদে বড় ভাইকে দেখার? স্বার্থপর মানুষ একটা হয়েছিস তুই। পড়ালেখা করে এই শিখেছিস? লজ্জা করে না তোর? ছোট ভাই রোজগারে চলিস, আবার তাকে এসব কথা বলিস? মা, তুমি এই কথা বলছো? আচ্ছা ঠিক আছে, আজ থেকে সংসার আলাদা। তুমি তোমার ছেলেকে নিয়ে থাকো, আমি আমার বউকে নিয়ে আলাদা হলাম। আমার কথাটা বলে সামিরার হাত ধরে রান্নাঘরে আসে। এরপর বলে, আমার টাকা যেসব কেনা হয়েছে বিয়ের পর থেকে সেসব আলাদা করো। তুমি মাথা ঠান্ডা করো, রাগের মাথায় এমন করা উচিত না। আলাদা করতে বলেছে, কথা শুনবে নাকি বাসা ছেড়ে বেরিয়ে যাব? আচ্ছা আচ্ছা করছে, কিন্তু আমরা যাব কোথায়? তোমার বাবার বাসায়। সেখানে 2 দিন থেকে বাসা খুঁজে চাকরি খুঁজবো। আমার সাথে কষ্ট করে থাকতে তোমার সমস্যা হলে চলে যেতে পারো, আমার কষ্ট হবে না। যেখানে মা ভাই স্বার্থপর, তুমি পরের মেয়ে, তোমায় কষ্ট দেওয়ার অধিকার আমার নেই। আমার কষ্ট হবে না, তুমি শান্ত হও। সামিরা সব গোছগাছ করে নেয়। আমান সামিরাকে নিয়ে বেরিয়ে যায় বাসা থেকে। মালিহা বেগম আর রোমান আকস্মিক এমন হওয়ায় বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। রোমান মায়ের পাশে দাঁড়িয়ে বলে, মা এখন কি হবে? ভাইয়াকে ছোট করতে করতে এতটা রাগিয়ে কি ঠিক করলাম? এখন তো আমাদের সব খরচে আমাদেরই জোগাড় করতে হবে। ভাইয়া থাকলে জব পেলে তো ঠিকই আমাদের দেখত। মালিহা বেগম কি বলবেন খুঁজে পেলেন না, মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এজন্যই হয়তো বলে, যেমন কর্ম তেমন ফল। এখন তো সব টাকা খরচ করে ছোট ছেলেকে চলতে হবে, বড় ভাইয়ের মতো কেউ দেখবে না আর। এজন্য ভেবেচিন্তে কথা বলতে হয়। মা, কোথায় তুমি? এদিকে আসো, দেখো তোমার জামাই কত কিছু নিয়ে এসেছে। চাঁদনি তার মাকে ডাকতে ডাকতে বাসার ভেতরে প্রবেশ করল। রাবিয়া মেয়ের ডাকে তাড়াতাড়ি সামনে এসে দেখল মেয়ের জামাই এক হাতে মিষ্টি আর এক হাতে ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছে। জামের হাত থেকে ফল আর মিষ্টি নিচ্ছে শাশুড়ি রাবিয়া। এত কিছু নিয়ে আসতে হয়? যখনই তোমরা আসো এত মিষ্টি আর ফল নিয়ে আসো, কয়েকদিনে খেয়ে শেষ করা যায় না। তোমাদের জামাইকে বলি কম করে নিয়ে আসো, সে বলে কম কিনতে নাকি তার লজ্জা লাগে। কয় কেজি ফল মিষ্টি নিয়ে এসেছো বাবা? আরিফ সোফায় গা এলিয়ে দিয়ে আরাম করে বসলো পায়ের উপর পা রেখে। কেজি 10 মিষ্টি আর 10 কেজি ফল নিয়ে আসছে। তুমি সবসময় এত টাকা খরচ করো কেন?
আরও কমিয়েও তো আনতে পারো। আল্লাহ আমাকে অনেক দিয়েছে, শ্বশুরবাড়িতে নিয়ে আসবো, এতে করে মহান আল্লাহ তাআলা খুশি হবেন, শ্বশুর শাশুড়ির দোয়া পাবো। আপনারা চিন্তা করবেন না, কোনো কিছুর প্রয়োজন পড়লে আমাকে বলবেন। আপনারাও তো আমার বাবা মা, আপনাদের প্রতি আমার দায়িত্ব আছে না? তোমার মতো মেয়ের জামাই পাওয়া আমাদের ভাগ্য। দোয়া করি অনেকদিন বেঁচে থাকো, সুখে থাকো তোমরা। নজরুল ইসলাম বাসার ভেতরে প্রবেশ করতেই আরিফ গিয়ে তাকে সালাম করল। হয়েছে বাবা, সালাম করতে হবে না, বেঁচে থাকো। সত্যি বাবা, তোমার মতো মেয়ের জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। লজ্জা দিন না, আমি চেষ্টা করি আমার দায়িত্ব পালন করতে। নুসরাত ঘুমিয়ে আছে। প্রতিদিন দুপুরে খাবার পর সে ঘুমায়। রাবেয়া তাকে ডাকতে আসলো। তোমার এই ঘুম গেল না, প্রতিদিন ঘুমাতে হয় কেন? হ্যাঁ, কখন থেকে আমার মেয়ে আর মেয়ের জামাই এসেছে, তুমি কি শুনতে পাওনি? শোয়া থেকে উঠে বসলো নুসরাত। ঘুমিয়েছিলাম, জানবো কি করে? আমাকে ডাক দিলেন না কেন? আচ্ছা ঠিক আছে, তুমি নাস্তা রেডি করে নিয়ে আসো। নুসরাত ডাইনিং টেবিলে নাস্তা দিয়েছে, সবাই মিলে খেতে বসলো। তখন বাসায় আসলো শিমুল। আরে দুলাভাই, কেমন আছেন? কখন এসেছেন? এই তো ঘন্টাখানেক হলো। আসো একসাথে নাস্তা করি। ঠিক আছে, আপনি খান, আমি ফ্রেশ হয়ে আসছি। রাবে ও চাঁদনি দুজনে বসে গল্প করছে। মা, শিমুলের শ্বশুরবাড়ি থেকে কিছু দেয়নি? কি আর দেবে, তোর বাবা যে কি দেখে পাগল হয়ে এই মেয়েকে ছেলে বউ করে নিয়ে আসলো। বুঝি না, কত ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছিল, না করে দিয়েছে, আর নুসরাতকে দেখে পছন্দ করে বিয়েটা করিয়ে ফেলল। শুধু কি রূপ ধুয়ে পানি খেলেই হবে? টাকা পয়সা গহনারও তো প্রয়োজন হয়। আমি তো বলতেই চাই, কিন্তু শিমুলের বাবা বলে লাগবে না কিছু। আমি চাই না কারো কাছ থেকে যৌতুক নিতে। এখানে যৌতুকের কি আছে? মেয়ে বড় হয়েছে, বিয়ে দিয়েছে, অন্যের বাসায় আসলে কিছু তো দিতে হয়। বিয়ের পর ছেলেরা মনে হয় বউ যা বলে তাই করে, এক কথায় বউর জন্য পাগলই থাকে। তোমার ছেলেও তাই হয়েছে। সেটাই তো দেখছি, বউকে কিছু বলাই যায় না। শাশুড়ি ননাসের গল্পের মাঝে নুসরাত আসলো। নুসরাতকে দেখে চুপ হয়ে গেল রাবেয়া ও চাঁদনি। কি হলো আম্মা, চুপ হয়ে গেলেন কেন? চাঁদনি আপু বলেন। আমার ডালে বলে কি হবে, সামনে বলেন, আমি শুনি আপনাদের কথা, শুনতে ভালোই লাগে। নুসরাত, খোঁচা মেরে কথা বলবে না। মিথ্যে কি বলেছি? বিয়ের পর তোমার বাবার বাড়ি থেকে কি দিয়েছে? শুধু তোমাকে পাঠিয়ে দিয়েছে, আর কিছুই দেয়নি। থাক, আর বলতে হবে না। বললে কি হবে? যাদের লজ্জা নেই সারা জীবন বললেও লাজ লজ্জা হবে না। একদম ঠিক বলেছেন মা, যাদের লজ্জা শরম নেই তারা অন্যের জিনিসের উপর আশা করে, কিন্তু অন্যকে কিছু দিতে চায় না। কার জিনিস আশা করেছি? মেয়ে বিয়ে দিলে এ যুগের সবাই কিছু না কিছু দেয়, তোমার পরিবার কিছুই দেয়নি, আর এটা বললেই দোষ হবে। আর আমরা কাকে কি দেয় না? তোমার বাবা মায়ের মতো আমরা কৃপণ মানুষ নই। আচ্ছা শুনুন, চাঁদনি আপুকে বিয়ে দেওয়ার পর কী দিয়েছেন? মিথ্যে বলবেন না, আমি কিন্তু জানি কি দিয়েছেন আর কতটুকু দিয়েছেন। যাদের এবার সবই দিয়েছি, এখন কি তোমার কাছে এগুলো হিসাব দিতে হবে? হিসাবে আর কি দিবেন? ওই বিছানাপত্র ছাড়া আর তো কিছুই দেননি। দুলাভাইয়ের পরিবার আপনাকে গয়না দিয়ে সাজিয়ে নিয়ে গেছে, তারা আপনাদের পরিবার থেকে ফার্নিচারও আশা করেনি, আর এটাও বলেনি মেয়ের বাড়ি থেকে গয়না দিতে হবে। আর আমার বিয়েতে গহনা কিন্তু আমার পরিবার থেকেই দিয়েছে, আপনারা কিছুই দেননি। সেই হিসাবে কে এগিয়ে আছে? তাই বড় বড় কথা না বলে নিজের দিকটা ভাবুন। রাবি এবং চাঁদনি একদম চুপ হয়ে গেল। নুসরাত বেরিয়ে আসলো রুম থেকে। দেখেছিস চাঁদনি, একটা কথা বললে আর 10টা কথা শুনতে হয়, কি বেয়াদব মেয়ে। প্রথম থেকে টাইট দাওনি তো, তাই এমনটা হয়েছে। বলেছিলাম প্রথমে এত আদর করো না, এখন তো মুখে মুখে তর্ক করে। শিমুল আজ বাসায় আসুক, তাকে সব বলবো। রাতে সবাই একসঙ্গে বসে আছে। চাঁদনি শিমুলকে বলল, শিমুল, তোর বউকে তুই কিছু বলিস না? সে মায়ের মুখে মুখে তর্ক করে। আমি কথা বলতে গেছি, আমার সাথে তর্ক করলো। বড়দের সম্মান দিতে জানে না। আমি কারো কোনো কথা শুনতে চাই না, কেউ কারোর চেয়ে কম নও। নুসরাত অযথা তোমাদের কথা শোনায় না। মা সবসময় নুসরাতকে তার বাড়ি তুলে কথা বলে, তাই নুসরাত প্রতিবাদ করে। আর এখানে আমি কি বলবো? দেখেছো বাবা, তোমার ছেলে কীভাবে বউর পক্ষে কথা বলে। তার বউ ভালো, আমরা খারাপ। আমি কাউকে খারাপ বলিনি আর কাউকে ভালো বলিনি, বলেছি সবাই সমান। আর মা শোনো, তোমাকে আমি বলেছি আমার যৌতুকের কোনো দরকার নেই, তাহলে তোমরা কেন এক কথা বারবার বলো? শিমুল, তুই কিন্তু তোর মাকে অপমান করছিস। বোমার বাড়ি থেকে কিছু দেয়নি, এটার জন্য 2টা কথা বললে বোমা সহ্য হয় না কেন? পরের বাড়িতে কথা সহ্য করতে হয়। বাবা, আপনিও পুকুরিনের কথা বলছেন? মা আমাকে সবসময় কথা শোনায়। যতদিন ধরে বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি এক কথাই শুনে আসছি, যৌতুক দেওয়া নেওয়া দুটোই অপরাধ। আপনারা শিক্ষিত মানুষ হয়ে কেন বলছেন না এটা? দেখেছিস তোর বাপের মুখের উপর কথা বলে, এই বউকে নিয়ে যে আমি কী করি। আমি বুঝতে পারছি আপনারা কেন একটা বিষয় নিয়ে এতদিন ধরে লেগে আছেন। বিয়ের সময় তার চুক্তি ছিল না নুসরাতের পরিবারের সাথে তারা যৌতুক দেবে। এখন যখন কিছু দিচ্ছে না, সেটা নিয়ে কথা না বাড়িয়ে চুপ থাকাটাই তো ভালো। আমরাও কিন্তু আপনার পরিবার থেকে কিছু নেইনি। আরিফের এই কথা বলার পর সবার মুখ বন্ধ হয়ে গেল। চাঁদনি এবং তার মা যা যার রুমে চলে গেল। নুসরাত কিছুটা হাসল শিমুলের মুখের দিকে তাকিয়ে। শিমুলও হেসে দিল। পরের দিন সকালে চাঁদনি চলে যাচ্ছে। মা, আমি যাচ্ছি, তুমি আমার ওখানে গিয়ে থেকে এসো কয়েকদিন। ঠিক আছে, সাবধানে যেও। জামাই, তুমি সময় পেলেই কিন্তু আসবে। সময়ের কোথায়, আপনার মেয়ে যখন আবদার করে না এসে পারি না। আমি চাই না তার মন খারাপ হোক।
আপনারা বেড়াতে যান, এখন আমরা আসি। নজরুল ইসলাম শুয়ে আছে, রাবেয়া তার পাশে বসে আছে। শিমুল রুমে ঢুকল। শিমুল, কিছু বলবি? এভাবে দাঁড়িয়ে আছিস কেন? নুসরাতকে নিয়ে অনেকদিন ধরে তার বাবার বাড়ি যাওয়া হয় না, আজ বিকেলে তাকে নিয়ে যেতে চাই। তো যা, সমস্যা কি? কিছু টাকা লাগবে। রাবেয়া, শিমুলকে 500 টাকা দিয়ে দাও। রাবেয়া উঠে ড্রয়ার থেকে টাকা বের করতে গেল। 500 টাকা হবে না, তুমি আমাকে কয় টাকা দাও? এখনও কি আমাকে স্কুল কলেজের বাচ্চা মনে হয়? 500 টাকা ধরিয়ে দেবে, তাই দিয়েই হবে? কত লাগবে? 500 টাকা হবে না কেন? 500 টাকা কীভাবে হবে? যাতায়াত খরচ আছে 200 টাকা, 300 টাকায় কী নিয়ে যাব? তোমরা কি চাও আমি খালি হাতে যাই? কেমন কথা বলিস? আমি কি বলছি খালি হাতে যেতে? 300 টাকা 1 কেজি মিষ্টি নিয়ে যাবে, আর 200 টাকায় গাড়ি ভাড়া দিবে। বাহ, আমি শ্বশুরবাড়িতে 1 কেজি মিষ্টি নিয়ে যাব? নুসরাতের বাড়িতে না হলে 15 জন মানুষ আছে, আমি নিয়ে যাব 1 কেজি মিষ্টি? দুলাভাই কয় কেজি মিষ্টি নিয়ে আসে আমাদের বাসায়? মাত্র 4 জন মানুষ আমরা, কখনো 10 কেজি মিষ্টির কম দুলাভাই নিয়ে আসেন না। ধরলাম দুলাভাই অনেক টাকা ইনকাম করে, সে 10-20 কেজি আনতেই পারে, কিন্তু আমি 5 কেজি মিষ্টিও নিতে পারি না, কারণ আমার সেই ক্ষমতা নেই। 1 কেজি মিষ্টি নিয়ে ছোটো লোকের মতো ঢং ঢং করে শ্বশুরবাড়িতে চলে যাব? দেখেছো তোমার ছেলের কতটা অবনতি হয়েছে? যে ছেলে বিয়ের আগে বাবা মার মুখের দিকে তাকিয়ে কথা বলতো না, সে ছেলে এখন শ্বশুরবাড়িতে মিষ্টি নিয়ে যাওয়ার জন্য প্রতিবাদ করে, বাবার মুখে মুখে কথা বলে। সত্যি কথা বলতে তোমাদের শরীরে লেগে যায়। দুলাভাই যদি 1 কেজি মিষ্টি নিয়ে আসতো, তখন কি বলতে জামাইটা ছোট লোক? এত টাকা থাকা সত্ত্বেও 1 কেজি মিষ্টি নিয়ে এসেছে। এখন অনেক কিছু নিয়ে আসে বলেই দুলাভাই তোমাদের কাছে ছেলের চেয়েও আদরের হয়ে গেছে। এখন সবার সাথে গল্প করে বলো আমার মেয়ের জামাই অনেক ভালো। আরিফ তার নিজের ইনকামের টাকায় শ্বশুরবাড়িতে খরচ করে নিয়ে আসে, তুই তো এখন ইনকামই করিস না। তুই চাকরি কর, তোর চাকরির টাকা দিয়ে 5-10 কেজি মিষ্টি তুইও কিনে নিয়ে যা, প্রয়োজন হলে শ্বশুরবাড়িকে বসিয়ে বসিয়ে খাওয়া, আমাদের কোনো আফসোস নেই। আমি ইনকাম করি না মানে? তোমাদের ব্যবসা দেখাশোনা করছি, সেটা কি আমার কাজ না? একজন মানুষ রাখতে গেলে সেখানে 15 থেকে 20,000 টাকা দিতে হয়, সেই হিসেবে আমি কি কিছু টাকা তোমাদের কাছ থেকে পাই? শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য 500 টাকা তুমি কোন হিসেবে দাও? ঠিক আছে, আমার ব্যবসা তোকে দেখতে হবে না, নিজে চাকরি জুটিয়ে নে, তারপর যা ইচ্ছে কর। শিমুল রাগে তার বাবার কাছ থেকে চলে আসলো, নুসরাতের কাছে এসে বসলো। তোমার বাবাকে বলো তোমাকে এসে নিয়ে যাক। আমি এতদিন চাকরির জন্য চেষ্টা করিনি, ভেবেছিলাম বাবার ব্যবসা দেখাশোনা করে চলবে, কিন্তু আর নয়, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তখন নিজের ইচ্ছে মতো খরচ করতে পারবো। বাবা মার উপর নির্ভর করে থাকলে সন্তানকে তারা মূল্যায়ন করতে পারে না, সেটা আজকে ভালো করে বুঝতে পারলাম। তুমি যাও, যেদিন আমার সামর্থ্য অনুযায়ী শ্বশুরবাড়িতে কিছু নিয়ে যেতে পারবো আমি সেদিনই যাব।